স্বাগতম জানাচ্ছি কারিগরি একাডেমির আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় ফিজিক্স 2 এর প্রথম অধ্যায় থার্মোমিতি। ক্লাসটা শুরু করার আগে ছোট্ট কিছু কথা বলে নেই। আমাদের সকলের ভিতরেই প্রায় অধিকাংশ সময় একটা টেন্ডেন্সি বা প্রবণতা কাজ করে, আমরা বেশিরভাগ বইয়েরই প্রথম অধ্যায়টাকে স্কিপ করে যাই। তবে আমাদের এই ফিজিক্স 2 এর ক্ষেত্রে প্রথম অধ্যায়টি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়গুলোর ভিতরে একটি। তাই আমি সাজেস্ট করব ধৈর্য সহকারে আপনারা আমার ক্লাসটি দেখুন। আশা করি এই অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সো উইদাউট এনি দেরি চলুন আজকের ক্লাসটি শুরু করি। শুরুতেই চলুন অধ্যায়টির নাম সম্পর্কে কিছু ধারণা নিয়ে নেই। থার্মোমিতি নামটা কিভাবে এলো? মাটি ফেটে এলো নাকি আকাশ থেকে এলো? অবশ্যই না, এর জন্মের হয়তো কোনো হিস্ট্রি রয়েছে। চলুন সেই হিস্ট্রিটা জেনে নেই। থার্মোমিতি নামের থার্মো শব্দটি হলো গ্রিক শব্দ থার্মোস এর সংক্ষিপ্ত রূপ, যার অর্থ গরম বা উষ্ণতা, আবার বলতে পারেন তাপমাত্রা। এবং এই মিতি অংশটি হলো আরেকটি গ্রিক শব্দ মেট্রনের সংক্ষিপ্ত রূপ। এর অর্থ পরিমাপের বিদ্যা। এখন এই দুইটা অর্থকে একত্রিত করে থার্মোমিতি নামের একটা সংজ্ঞা কিন্তু আমরা বের করে ফেলতেই পারি। সেটা হলো পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপমাত্রার পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকেই থার্মোমিতি বলে। এবার আসুন জেনে নেওয়া যাক অধ্যায়টিকে একদম পানি পানি করে ফেলতে মোট কয়টি টপিকস পড়তে হবে। আমি এই অধ্যায়টিকে একদম পানি পানি করে ফেলার জন্য মোট 7টি টপিক্সে ভাগ করেছি, যার ভেতরে প্রথমেই রয়েছে তাপমাত্রার একক, একক রিলেটেড অতি সংক্ষিপ্ত পার্থক্য সংজ্ঞা। 2 রয়েছে তাপমাত্রার বিভিন্ন স্কেলের ভিতরে সম্পর্ক এবং এই রিলেটেড ম্যাথ। 3 রয়েছে পারদ থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবার চলে আসতে পারে। 4 রয়েছে আপেক্ষিক তাপ, তাপ ধারণ ক্ষমতা, পানি সমতা। 5 রয়েছে ক্যালোরিমিতির মূলনীতি। 6 রয়েছে সুপ্ততাপ প্লাস মিশ্রণ পদ্ধতিতে বরফ গলনের সুপ্ততাপ, যেটা গুরুত্বপূর্ণ, তবে রিসেন্ট চলে এসেছে, আপনাদের বেলায় নাও আসতে পারে। 7 রয়েছে সুপ্ততাপ রিলেটেড ম্যাথ, যেটা এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ রচনামূলক, আপনাদের বেলায় চলে আসতে পারে, এটা আসার সম্ভাবনা 80%। চলুন এবার এই টপিকসগুলোকে স্টেপ বাই স্টেপ একদম পানি পানি করে ফেলা যায়। আমাদের আলোচনার প্রথম টপিকটি হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রার সংজ্ঞা, একক, একক রিলেটেড কিছু অতি সংক্ষিপ্ত এবং পার্থক্য। এখন আসেন তাপটা আসলে কি, তাপটা আসলে কি এবং তাপমাত্রাটাই বা আসলে কি। তাপ হলো এক প্রকার শক্তি যে ভৌত কারণে কোনো বস্তুর ঠান্ডা অথবা গরম অনুভব হয়। উদাহরণ হিসেবে একটা বরফখণ্ডকে কল্পনা করতে পারেন, সেটা ঠান্ডা। কিসের কারণে ঠান্ডা? তাপের কারণে ঠান্ডা। কারণ সেখানে তাপ শক্তির পরিমাণটা কম থাকায় সেখানে তাপের প্রভাবটাও কম, অর্থাৎ তাপমাত্রাও কম, সে কারণেই বরফ ঠান্ডা। অপরদিকে আপনি একটা চায়ের কাপ হাতে নিয়ে দেখবেন সেটা কতটা গরম, কারণ সেখানে তাপের পরিমাণটা বেশি, সেই কারণে তাপের প্রভাবও বেশি, অর্থাৎ তাপমাত্রাও বেশি। তাহলে আমরা বুঝতে পারলাম কী কারণে বরফখণ্ড ঠান্ডা হয় এবং চায়ের কাপ গরম হয়। এবার আসুন তাপমাত্রার আসলে কি। তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় প্রভাব, যা নির্ধারণ করে বস্তুটি অন্য কোনো বস্তুর সংস্পর্শে গেলে তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে। একটু কঠিন লাগলো? আসেন একটু সহজ করি। এই কথাটাকে সহজ করে বোঝার জন্য আপনাদের আর একটা শব্দ জেনে নিতে হবে, ছেঁকা। ছেঁকা শব্দের সঙ্গে তো আমরা সকলেই আশা করি পরিচিত। আমার এই ছেঁকা শব্দটা শোনার পরে একদল প্রেমিক পোলাপান বলবে, ভাই খুব কষ্টের। আবার আমার মতো কিছু বুদ্ধিমান পোলাপান বলবে, গরম বস্তুতে হাত দিলে যা অনুভব হয় তাই ছেঁকা। আচ্ছা, এখন আসলে এই ছেঁকাটা কেন খাই? ছেঁকাটা খাই মূলত এই তাপমাত্রার কারণে। আপনি কি জানেন সকল বস্তুর ভিতরে তাপ এবং তাপমাত্রার উপস্থিতি রয়েছে? আমাদের এই হাতটিও কিন্তু একটি কক্ষ তাপমাত্রায় রয়েছে, এবং এই হাতটিকে যখন আপনি একটা গরম চায়ের কাপে দিবেন, আপনাদের গরম চায়ের কাপে যে তাপমাত্রাটা রয়েছে সে যাবে তার তাপমাত্রাটাকে আপনার হাতের সঙ্গে শেয়ার করতে। এর কারণ কি জানেন? কারণ হচ্ছে তাপের ধর্ম বা মানবতার ধর্ম। তাপ সর্বদা উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে প্রবাহিত হয়, এবং ততক্ষণ প্রবাহিত হয় যতক্ষণ না উচ্চ তাপমাত্রার স্থান আর নিম্ন তাপমাত্রার স্থান উভয় স্থানই সমান তাপমাত্রায় পৌঁছাচ্ছে। ঠিক এই কথাটাকে আরেক ভাষায় বলে ক্যালোরিমিতির মূলনীতি, যেটাও আছে আমাদের টপিকে, যেটা আস্তে আস্তে আমি জানাবো আপনাদেরকে। এবার তাপমাত্রার সংজ্ঞা জানবেন। তাপমাত্রার তো এককও জানতে হবে, তাই না? এই এককগুলো মূলত ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ভিন্ন ভিন্ন ভাবে ইন্ডিকেট করা হয়। আমরা শুধুমাত্র 3টি পদ্ধতিতে এই এককগুলো জানবো। কি কি? এসআই,
এসআই পদ্ধতিতে একক হলো জুল, যেহেতু তাপ এক প্রকার শক্তি। আবার সিজিএস পদ্ধতিতে একক হলো ক্যালোরি, আর এফপিএস এ হলো বিটিইউ, ব্রিটিশ থার্মাল ইউনিট। আর তাপমাত্রার এসআই পদ্ধতিতে একক হলো কেলভিন, সিজিএস পদ্ধতিতে একক হলো সেলসিয়াস, এফপিএস পদ্ধতিতে একক হলো ফারেনহাইট। যাই হোক, তাপমাত্রার সংজ্ঞা গেল, একক গেল। এবার আসেন একক রিলেটেড অতি সংক্ষিপ্ত এবং পার্থক্য। যেহেতু আমার এখানে স্পেসটা কম, আমরা এগুলো একটু মুছে ফেলি। আপনারা যারা ক্লাসটি দেখছেন সুন্দর করে এই সংজ্ঞা আর একগুলো নোট করে ফেলবেন। এবার আসুন একক সংক্রান্ত কিছু অতি সংক্ষিপ্তে। প্রথমেই রয়েছে ক্যালোরি কি। ক্যালোরিটা আসলে তাপের কোন পদ্ধতিতে একক? আমরা জানি ক্যালোরিটা আসলে তাপের সিজিএস পদ্ধতিতে একক। তাহলে আমরা এর উত্তর বলতে পারি এক গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই ক্যালোরি বা 1 ক্যালোরি বলে। আবার এই ব্রিটিশ থার্মাল ইউনিট বা ব্রিটিশ তাপীয় একক, এটা কোন পদ্ধতিতে একক? এটা হচ্ছে এফপিএস পদ্ধতিতে একক। তাহলে আমরা এর উত্তরটা বলতে পারি 1 পাউন্ড ভরের বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই 1 ব্রিটিশ তাপীয় একক বলে, অথবা 1 ব্রিটিশ থার্মাল ইউনিট বলে। আর এখানে জুলের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি, যে পরিমাণ তাপ প্রয়োগে 1 জুল পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকেই জুল বা 1 জুল বলে। তাহলে শেষ হয়ে গেল এই একক সংক্রান্ত অতি সংক্ষিপ্ত। এবার আসা যাক পার্থক্যে। আমরা আরেকবার বুঝে ফেলি, যেহেতু আমার এখানে স্পেসটা কম। এবার আসুন একদম সহজ সুন্দর সাবলীল ভাষায় তাপ এবং তাপমাত্রার পার্থক্য জেনে নেওয়া যাক। এই তাপ এবং তাপমাত্রার পার্থক্যকে আমি 5টি সহজ লাইনে সাজিয়েছি, যা আমার মনে হয় আপনাদের নতুন করে পড়ার কিছুই নেই। মাত্র 3-4 বার পড়লেই আপনারা আর এটা ভুলতে পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক সেই ম্যাজিক্যাল 5 লাইন্স। প্রথমেই আছে তাপ হলো এক প্রকার শক্তি, অপরদিকে তাপমাত্রা হলো তাপীয় প্রবাহ, আবার তাপের এসআই একক জুল, অপরদিকে তাপমাত্রার এসআই একক কেলভিন। তৃতীয়তে রয়েছে তাপের পরিমাপক যন্ত্র ক্যালোরিমিটার এবং তাপমাত্রার পরিমাপক যন্ত্র থার্মোমিটার। আবার তাপের মাত্রার সমীকরণ mLT/2, অপরদিকে তাপমাত্রার কোনো মাত্রা সমীকরণ নেই। এবং সর্বশেষে রয়েছে তাপ সর্বদা উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে প্রবাহিত হয়, অপরদিকে তাপমাত্রা প্রবাহিত হয় না। এই ছিল সহজ 5টি পার্থক্য। আশা করি আপনাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্নে এই প্রশ্নটি চলে এলে এতটুকু উত্তরই যথেষ্ট। চলুন আমরা চলে যাই আমাদের সেকেন্ড টপিক, তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক এবং এই রিলেটেড ইনোমিয়ার থিওরি। তাপমাত্রার প্রধানত 5 প্রকারের স্কেল রয়েছে, আর এই 5 প্রকারের স্কেলগুলোর ভিতরে সম্পর্কটাই আমাদের ফিজিক্স 2 বইয়ে আলোচনা করা হয়েছে। চলুন কি সেই 5 প্রকারের থার্মোমিটার সেটা আগে জেনে নিই। প্রথমে রয়েছে সেলসিয়াস স্কেলের থার্মোমিটার, তারপর রয়েছে ফারেনহাইট স্কেলের থার্মোমিটার, তারপর রয়েছে র্যাঙ্কিন স্কেলের থার্মোমিটার, তারপর রয়েছে রোমার স্কেলের থার্মোমিটার এবং সর্বশেষে রয়েছে
কেলভিন স্কেলের থার্মোমিটার। এবার এই 5 প্রকারের স্কেলের ভিতরে সম্পর্ক স্থাপনের জন্য ছোট্ট একটা সূত্র ফলো করতে হবে। কি সেই সূত্র, চলুন সেটা জেনে নেওয়া যাক। এই ছোট্ট একটা সূত্রই পারে 5টা স্কেলের ভিতরে সম্পর্ক স্থাপন করতে। এখন এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে গেলে আমাদের ছোট্ট কিছু বিষয় জানতে হবে। কি সেই বিষয়গুলো? 5টা স্কেলের উচ্চ স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক। চলুন সেগুলো আমরা জেনে নেই। এগুলো প্রথম অবস্থায় একটু কঠিন লাগতে পারে, তবে কয়েকবার পড়ে নিলে এগুলো সহজেই ব্রেনে মাথায় গেঁথে যাবে। তো আমার সঙ্গে আপনারা 2-3 বার বলে নিন, তাহলে দেখবেন তথ্যগুলো আপনাদের সহজ হয়। সেলসিয়াস স্কেলের উচ্চ স্থিরাঙ্ক 100 ডিগ্রি, নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি। উচ্চ স্থিরাঙ্ক 100 ডিগ্রি, নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি। তারপর ফারেনহাইট স্কেলের উচ্চ স্থিরাঙ্ক 212 ডিগ্রি, নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি। ফারেনহাইট স্কেলের উচ্চ স্থিরাঙ্ক 212 ডিগ্রি, নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি। তারপর রেনকিন স্কেলের উচ্চ স্থিরাঙ্ক 672 ডিগ্রি, নিম্ন স্থিরাঙ্ক 492 ডিগ্রি। আবারও বলি, রেনকিন স্কেলের উচ্চ স্থিরাঙ্ক 672 ডিগ্রি, নিম্ন স্থিরাঙ্ক 492 ডিগ্রি। বলছেন আমার সঙ্গে? আমি জানি বলেন নাই, আপনার ফাঁকিবাজি করছেন না। আবার ভিডিওটা রিভার্স করেন এবং আমার সঙ্গে সঙ্গে বলেন, 2বার করে বললা তারপরে আবার এই জায়গায় আসেন। আচ্ছা ঠিক আছে। আর যারা যারা বলছেন তারা আসেন এবার 4 নম্বর স্কেলে। রোমার স্কেলের উচ্চ স্থিরাঙ্ক 80 ডিগ্রি, নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি। রোমার স্কেলের উচ্চ স্থিরাঙ্ক 80 ডিগ্রি, নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি। কেলভিন স্কেলের উচ্চ স্থিরাঙ্ক 373 ডিগ্রি, নিম্ন স্থিরাঙ্ক 273 ডিগ্রি। এই গেল ছোট্ট কিছু তথ্য। এবার আসলে আমরা সরাসরি সম্পর্ক স্থাপন করি। তাহলে সম্পর্ক স্থাপনের জন্য আমরা কোন সূত্রটি অ্যাপ্লাই করব? এই সূত্রটি শুরুতে আমরা লিখে নেব। আমরা জানি থার্মোমিটারের পার্ট। এখানে থার্মোমিটারের পার্টের জায়গায় আমরা সি লিখে নেব, কারণ আমরা সেলসিয়াস স্কেলের থার্মোমিটারের পার্ট লিখছি। আর নিম্ন স্থিরাঙ্কে লিখব 0 ডিগ্রি, নিচে লিখব 100-0, কারণ সেলসিয়াস স্কেলের উচ্চ স্থিরাঙ্ক 100 ডিগ্রি, নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি। ফারেনহাইট স্কেলের পার্টের ক্ষেত্রে আমরা এফ লিখে নিলাম এবং এর নিম্ন স্থিরাঙ্ক কত? 32 ডিগ্রি, এবং নিচে হবে 212-32। একইভাবে র্যাঙ্কিনের পার্টকে আমরা আরএন ধরে নিলাম, আরএন মাইনাস 492, এবং নিচে হবে 672-492। আর রোমার স্কেলের পার্টটাকে আর ধরলাম, আর মাইনাস তাহলে হবে 0, নিচে হবে 80-0। আর সর্বশেষে কেলভিনের পার্টকে আমরা কে ধরে নিলাম, তাহলে হবে K-273 ডিভাইডেড বাই 373-273। এখন যদি সিম্পল একটা ক্যালকুলেশন করি তাহলে আমরা দ্বিতীয় লাইনটা পাবো। আশা করি এটা আপনাদের বোঝাইতে হবে না। এবার আমি যদি প্রত্যেকটা স্কেলের সঙ্গে 20 গুণ করে দেই, তাহলে দেখবেন আমাদের এই নিচের মানটা আরও ছোট হয়ে আসবে। এবার দেখেন 100-র সাথে 20 কাটাকাটি করলে পাওয়া যাচ্ছে হচ্ছে 5, আবার 180-র সাথে 20 কাটাকাটি করলে পাওয়া যাবে 9। ঠিক একইভাবে বাকি অংশটা করে ফেললে আমাদের ফাইনাল লুকটি চলে আসবে। এটাই হলো আমাদের সম্পর্কের ফাইনাল লুক। এই রিলেটেড ম্যাথের এই নিচের লাইনটা নিয়ে আপনারা যে কোনো ম্যাথে অ্যাপ্লাই করেই যে কোনো ম্যাথের সমাধান বের করে ফেলতে পারেন। এবং এই উপরের যে লাইনটা দেখছেন মাঝে, এটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি বানিয়েছি এক্সট্রা, এবং এই লাইনটা অ্যাপ্লাই করেও আপনারা যে কোনো ম্যাথের সমাধান বের করতে পারেন। এটা গেল আমার সম্পর্ক। এবার আসলে আমরা এই রিলেটেড ম্যাথগুলো কিভাবে সলভ করব সেটা জানি। আমি এই রিলেটেড মাত্র 2টি ম্যাথ আপনাদের সলভ করে দেব, তারপর আশা করি এই রিলেটেড কোনো ম্যাথে আপনারা আটকাবেন না। চলুন সেই 2টি ম্যাথ করে নেব।
রিলেটেড আমি প্রথম ম্যাথটি যেটি করাবো সেটি হচ্ছে এক স্কেল থেকে আরেক স্কেলে স্থানান্তর করা। এই ধরনের অঙ্কে আমরা কি করব, মূলত প্রশ্নে মূলত যে দুইটি স্কেলকে উল্লেখ করা থাকবে অথবা যে স্কেলগুলো উল্লেখ করা থাকবে আমরা শুধুমাত্র সেই স্কেলগুলোর সম্পর্কই এখানে লিখব। যেমন ধরেন এখানে আমার সেলসিয়াস স্কেলে দেওয়া আছে, ফারেনহাইট স্কেলে রূপান্তর করতে বলেছে, অর্থাৎ আমার এখানে সেলসিয়াস এবং ফারেনহাইট এই দুটি স্কেলের ভিতরে যে সম্পর্ক সেটা প্রয়োজন। তো সেই সম্পর্কটা আমরা কি জানি, এখন আমাদের প্রশ্নে সেলসিয়াস স্কেলের যে পার্টটা দেওয়া আছে আমরা সেই সি এর জায়গায় সেই পার্টটা লিখে ফেলবো। তারপর যে স্কেলের মান বের করতে বলেছে সেটাকে সাইড চেঞ্জ করে এবার এখানে দেখুন এই 9টা এখানে ভাগ আকারে আছে, আমি যদি এই পাশে নিয়ে যাই এটা কি হবে, গুণ হয়ে যাবে। 39 / 5 * 9। তারপর এই 32টা এখানে মাইনাস আকারে আছে, আমি এই পাশে নিয়ে যাই এটা প্লাস হয়ে যাবে। আর এখানে একটা বসিয়ে দিলাম। তাহলে এইটা ক্যালকুলেটরের মাধ্যমে সহজে একটা ক্যালকুলেশন করলে আপনারা এই মানটা পেয়ে যাবেন। আমি জাস্ট অ্যানসারটা আপনাদেরকে লিখে দিচ্ছি। 102° ফারেনহাইট। তো এই গেল একটা অঙ্ক। এবার আসলে আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখব দুইটা স্কেল ইন্ডিকেট করা থাকবে এবং আমাদের প্রশ্ন করা হবে ঠিক কত তাপমাত্রায় এই দুইটা স্কেলের মান সমান হবে। ঠিক তখন আমরা কি করব, শুরুতেই ধরে নেব, ধরি যে দুইটা মান চেয়েছে সেই দুইটা স্কেলকে লিখব। সেলসিয়াস স্কেল সমান ফারেনহাইট স্কেল হবে যখন তাপমাত্রা থাকবে x। যেহেতু আমরা তাপমাত্রা এক্সাক্ট জানি না, তাই আমরা কি করলাম, ধরে নিলাম x তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান সমান। এবার আমরা কি করব, এবার আমরা সেই পুরনো পদ্ধতিতে চলে যাব, সেই যে দুটি স্কেলের নাম বলেছি সেই দুটি স্কেলের সম্পর্কটা লিখে ফেলব। তাহলে c / 5 = f - 32/9। এবার আমরা এই c আর f এর জায়গায় x টা বসিয়ে দেব। x / 5 তারপর আমরা সরাসরি আর গুণ করে দেব। আর গুণ মানে হচ্ছে এটার লবের সঙ্গে এটার হর গুণ এবং এটার হরের সঙ্গে এটার লব গুণ। এই এক্স আর 9 মিলে হবে 9x এবং এই 5 আর x মিলে হবে 5x এবং এই 32-এর সঙ্গে 5 গুণ করলে হবে 160। এরপর আমরা এই এক্সগুলোকে এক পাশে নিয়ে আসব। তারপর 9x থেকে 5x বিয়োগ করে দেব। সুতরাং x সমান এই 4 গুণ আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, -160 / 4। তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা আসছে -40°। অর্থাৎ -40° তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল তাপমাত্রা সমান। এরই মাধ্যমে আমরা আমাদের দ্বিতীয় টপিক অর্থাৎ তাপমাত্রার বিভিন্ন স্কেলের ভিতরে সম্পর্ক এবং এই রিলেটেড ম্যাথও সম্পন্ন করে ফেললাম। এবার আসা যাক আমাদের তৃতীয় টপিক অর্থাৎ পারদ থার্মোমিটার অথবা ডাক্তারি থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী, যেটা এবার চলেও আসতে পারে আপনাদের রচনামূলক প্রশ্নে। চলুন আমরা এর উত্তর সহজ ভাষায় দেখে ফেলি। এবার আসুন আমরা এই অধ্যায়ের তৃতীয় টপিক অর্থাৎ পারদ থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী জেনে নেই। শুরুতে আমরা এই স্কেলের একটা চিত্র অথবা
যদি পারেন সেলসিয়াস স্কেলের সঙ্গে ফারেনহাইট স্কেলের চিত্রটাও অ্যাড করে দেবেন, এটা আপনাদের বইয়েই রয়েছে। তো তারপর আমরা ছোট্ট করে পারদ থার্মোমিটারের একটা সংজ্ঞা দিয়ে নিব। সংজ্ঞাটা কেমন হবে? সংজ্ঞাটা হবে, যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করা হয় তাকেই থার্মোমিটার বলে, এবং যে থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় তাকেই পারদ থার্মোমিটার বলে। আমি মূলত 5টা পয়েন্ট ব্যবহার করেছি, যে 5টা পয়েন্টই আপনার জন্য আপনার পরীক্ষায় আনসার করার জন্য মোর দেন। প্রথমে রয়েছে এটি একটি সরু ও সুষম ছিদ্রযুক্ত শক্ত কাচের নল। তারপর দ্বিতীয়তে নলের এক প্রান্তে একটি পাতলা কাচের বাল্ব থাকে যা পারদ দ্বারা পূর্ণ থাকে। তৃতীয়তে রয়েছে নলের অপর প্রান্তটি সম্পূর্ণ বন্ধ অবস্থায় থাকে এবং নলের গায়ে মাপার স্কেল দাগ কাটা থাকে। চতুর্থ পয়েন্টে রয়েছে তাপ পেলে বাল্বের পারদ প্রসারিত হয় এবং সরু নল দিয়ে উপরে ওঠে। যেমন দেখেন, এই স্কেলটা কোনো বস্তুর স্পর্শে আনা হলে সেটার তাপ পেয়ে এটার পারদগুলো উপরে উঠতে থাকবে প্রসারিত হয়ে। তারপর পঞ্চমে রয়েছে ক্লিনিক্যাল থার্মোমিটারে অথবা পারদ থার্মোমিটারে বাল্বের উপরে একটা বাঁক থাকে যা পারদকে দ্রুত নিচে নামতে বাধা দেয়। সেই বাঁকটা মূলত হচ্ছে এই বাঁকটা, এই যে হালকা ছোট্ট একটু বাঁকানো। চলুন এবার আমরা পারদ থার্মোমিটারের কার্যপ্রণালী জেনে নিই। এবার আসুন পারদ থার্মোমিটারের কার্যপ্রণালীটি জেনে নেওয়া যাক। এর কার্যপ্রণালীটি মূলত আমি এমনভাবে সাজিয়েছি আপনারা একবার পড়লে আপনাদের মাথায় গেঁথে নিতে পারবেন এবং এর কার্যপ্রণালীটি নিজে নিজেই বানিয়ে লিখতে পারবেন। ঠিক যেমন গঠনের 5টা প্রণালী দেখলেন, যেগুলো আমি বিশ্বাস করি আমার একবার পড়ার পর আপনাদের আর মুখস্থ করতে হবে না, আপনারা এখন নিজেরাই বানিয়ে লিখতে পারবেন। কার্যপ্রণালীতে শুরুতে আমি রেখেছি পারদ থার্মোমিটার মূলত তাপীয় প্রসারণ নীতির উপর ভিত্তি করে কাজ করে। মানে বুঝিয়েছি তাপ দিলে এই পারদটা প্রসারিত হয় এবং সঠিক মান প্রকাশ করে, তাই তো? এবার আসুন পরবর্তী লাইনে। ব্যবহারের শুরুতে থার্মোমিটারকে জোরে ঝাঁকিয়ে নিতে হয় যেন নলের পারদ বাল্বে ফিরে আসে। অর্থাৎ আমার যে থার্মোমিটারটি থাকে সেখানে বিভিন্ন সময় বিভিন্ন তাপমাত্রার কারণে অথবা যে কোনো বস্তুর সংস্পর্শে পূর্বে থেকে থাকলে এই পারদটি কিন্তু প্রসারিত হয়ে থাকে এবং এর ভিতরে শুরুতে যে বলেছিলাম এই বাঁকটির কারণে এটা দ্রুত বা সহজে বাল্বে ফিরে আসে না। তো একে বাল্বে ফিরিয়ে আনতেই আমার ঝাঁকিয়ে সেটা ব্যবহারের জন্য প্রস্তুত করতে হয়। এরপর যখন এটি শরীরের সংস্পর্শে, যেমন জিহ্বার নিচে অথবা বগলের তলায়, তাই তো, সেটা আমি লিখলাম না, শুধু জিহ্বার নিচে লিখে দিয়েছি, রাখা হয়, তখন শরীরের তাপে বাল্বের পারদ প্রসারিত হয়ে সরু নল দিয়ে, এই যে নলটি দেখছেন, এই নল দিয়ে উপরে উঠতে থাকে এবং একটি নির্দিষ্ট স্থানে গিয়ে স্থির হয়। অর্থাৎ বস্তুটির তাপে চলতে চলতে নির্দিষ্ট স্থানে গিয়ে পারদটা স্থির হয়ে যায়। যেই স্থানে গিয়ে স্থির হয় সেই মানকেই ওই বস্তুটির তাপমাত্রার মানটা বলে। নলটির গায়ে থাকা স্কেলের পাঠের মাধ্যমেই শরীরের তাপমাত্রা জানা যায়। বিশেষ গঠনের কারণে অর্থাৎ এই বাঁকের কারণে ঝাঁকিয়ে পারদকে বাল্বে ফিরিয়ে এনে পুনরায় ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। আমি আশা করছি আপনারা যখন এর গঠন অথবা কার্যপ্রণালীটি লিখবেন, এই চিত্রটা শুধু মনে করে, চিত্রটা একবার খাতায় ড্র করে ফেলার পর এগুলো আর আপনাদের মুখস্থ করার দরকার নেই। এটা করার পর আপনারা বানিয়ে আপনাদের মতো করে লিখতে পারবেন। তারপরেও আপনারা আমার এই গঠনের 5টা পয়েন্ট এবং কার্যপ্রণালীটি আপনাদের নোট খাতায় লিখে রাখবেন। এরপরে ছোট ছোট কিছু টপিক রয়েছে, যেমন আপেক্ষিক তাপ, তাপ ধারণ ক্ষমতা, পানি সমতার সংজ্ঞা, একক, আর ক্যালোরিমিতির মূলনীতি, আর সুপ্ত তাপ ইউনিটের আর বরফ গলনের সূত্র। এগুলো করতে বেশি সময় লাগবে না। টেকনিক্যাল ত্রুটির কারণে আমি দুঃখ প্রকাশ করছি। আমি চেয়েছিলাম আমাদের এই সম্পূর্ণ অধ্যায়টিকে একটি ক্লাসে শেষ করতে, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার এটাকে পার্ট 1 হিসেবে রাখতে হচ্ছে এবং পরবর্তীতে আরেকটি ছোট্ট ক্লাসের মাধ্যমে এই ছোট্ট 4টা টপিক আপনাদের কভার করে দেব। আপনাদের যদি ফিজিক্স সহ পলিটেকনিকের দ্বিতীয় পর্বের যে কোনো বইয়ের যে কোনো জায়গায় সমস্যা থাকে, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01904524111 এই নাম্বারটিতে যে কোনো সময় নক করতে পারেন। এছাড়াও আপনাদের জন্য একটি গ্রুপ খোলা হয়েছে কারিগরি একাডেমি নামে। সেই গ্রুপের লিংক আমি আমার এই ক্লাসের
কমেন্টে দিয়ে দেবো। আপনারা চাইলে যুক্ত হতে পারেন। এই গ্রুপে যুক্ত হওয়ার মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো সমস্যা অথবা যে কোনো তথ্য জানার থাকলে সেটা পোস্ট করতে পারবেন এবং আমার মাধ্যমে এর উত্তর জেনে নিতে পারবেন। তো আজকের ক্লাসটা এতক্ষণ ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ।